হ্যালো এভরিওয়ান। আজকের যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, যেটা আমাদের ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বলো বা আইসিএসসি বোর্ড বলো, পাশাপাশি নিট জয়েন্ট এবং ডাব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সব কিছুর জন্যই উপযোগী হবে। কিছু ভালো প্রশ্নও রয়েছে। আমি এখানে লেকচার 1 বলে এটা দিয়েছি, ওয়ান শট আছে, বাট লেকচার 1 বলে দিয়েছি কারণ যদি কমপ্লিট না হয় আজকে একদিনে, তাহলে আর একটা লেকচার আমি আপলোড করব সেকেন্ড লেকচার হিসেবে, অর্থাৎ দুভাগে ভাগ করেই দেওয়ার বেসিক্যালি পরিকল্পনা রয়েছে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক, খুব বেশি সময় নেব না তোমাদের। দেখো, প্রথমেই শুরু করব আমরা বেসিক ইন্ট্রোডাকশন পার্ট থেকে। বেসিক ইন্ট্রোডাকশন বিষয়টা কি, দেখো, কেমিক্যাল রিয়াকশন তার কাইনেটিক্স সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। কাইনেটিক্স মিনিংটা হচ্ছে, কাইনেটিক্স এর মিনিং হচ্ছে যে কোনো একটা রিয়াকশনের আমরা স্পিড কি করে ডিটারমাইন করব, দ্যাট ইজ স্পিড অফ রিয়াকশন। তোমরা অলরেডি কাইনেটিক্স বিষয়টা সম্পর্কে, কাইনেটিক্স এগুলো তোমরা ফিজিক্সে পড়ো। তো সেই কাইনেটিক্স ওটা কি থাকে, ওটা কোনো পার্টিকেল বা এই সমস্ত বিষয়ে। তো এখানেও সেই জিনিসটা সেম, বাট অ্যাপ্রোচটা একটু অন্যরকম। এখানে রিয়াকশনটা স্পিড, অর্থাৎ কোন রিয়াকশনের স্পিড কতটা বেশি হবে, কোন রিয়াকশনের স্পিড কতটা কম হবে, সেটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করি। এই চ্যাপ্টারটা, ওভারঅল চ্যাপ্টারটা জুড়ে আমরা তাই করে থাকি। এবার যেমন ধরো কোনো একটা রিয়াকশন, ধরো এ প্লাস বি, এখান থেকে আমি তৈরি করতে চাইছি সি প্লাস ডি, ঠিক আছে? তো এই রিয়াকশনটা স্পিড ডিটারমাইন করব কি করে আমরা, সেটা ডিটারমাইন করার জন্য আমাদের কেমিক্যাল কাইনেটিক্স এর কনসেপ্ট লাগবে। অর্থাৎ ফার্স্টে এই রিয়াকশনটার কিছু কিছু বেসিক টার্মিনোলজি সম্পর্কে বলি। এই রিয়াকশনটা আগে আমাদেরকে জানতে হবে যে এই রিয়াকশনটার অর্ডার কি, সমস্ত বিষয়ে আসবো, অর্ডার সম্পর্কে জানতে হবে। রিয়াকশনটার মলিকুলারিটি কি সেটা সম্পর্কে জানতে হবে। এই টার্মিনোলজি গুলো সম্পর্কে পরে আমরা পড়বো, জাস্ট নামগুলো জেনে রাখো এই মুহূর্তে, আজকেই পড়বো ব্যাচের ক্লাসের মধ্যেই। অর্ডার পড়বো, মলিকুলারিটি পড়বো, রিয়াকশনের যে কি বলবো, যে রেট ইকুয়েশন কি সেটা আমাদেরকে পড়তে হবে। রেট বলতে কতটা স্পিডে রিয়াকশনটা এগোচ্ছে, সেই রেট ইকুয়েশন, এগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। এই হচ্ছে পুরো রিয়াকশনের কিন্তু বেসিক ইন্ট্রোডাকশন বা বেসিক অ্যাপ্রোচ আমরা বলতে পারি কাইনেটিক্সের বা কেমিক্যাল ডাইনামিক্সের। এবার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বা টপিক যেটা, সেটা হচ্ছে রেট অফ রিয়াকশন এন্ড ইটস নোটেশনস। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। দেখো আমি শিখিয়ে দিচ্ছি ভালো করে। রেট অফ রিয়াকশন আমি যেটা বললাম তোমাদেরকে, ধরে নাও আমি স্মল এ মোল ক্যাপিটাল এ নিয়েছি প্লাস স্মল বি মোল ক্যাপিটাল বি নিয়েছি। রিয়াকশন করে আমি তৈরি করছি স্মল সি মোল ক্যাপিটাল সি প্লাস স্মল ডি মোল ক্যাপিটাল ডি। তাহলে কি বললাম, এখানে এই যে স্মল এ বি সি ডি, এগুলো হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস, রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট, এগুলো হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্ট, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। আর ক্যাপিটাল এ বি, এই দুটো হচ্ছে আমার কি, রিঅ্যাক্ট্যান্ট, আর সি আর ডি এই দুটো হচ্ছে আমার প্রোডাক্টস। এবার কোনো একটা রিঅ্যাকশনের রেট বলতে আমরা কি বুঝি, রেট, রেট এই কথাটার মানে হচ্ছে যে অ্যামাউন্ট, দুভাবে আমরা লিখতে পারি, অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট reacted at unit time, অর্থাৎ বাংলায় বললে বলবো একক সময়ে কতটা পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করেছে বা বিক্রিয়াত পদার্থে পরিণত হয়েছে। এটা আমরা রিঅ্যাক্ট্যান্টের বেসিসে বলতে পারি। যদি আমরা প্রোডাক্টের বেসিসে বলতে চাই তাহলে লিখবো আমরা অ্যামাউন্ট অফ প্রোডাক্ট obtained at unit time, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট obtained at unit time, অর্থাৎ একক সময়ে কতটা প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ আমরা পেয়েছি। এই দুভাবে কিন্তু আমরা এটাকে ডিনোট করতে পারি। এবার এই বেসিক যে রিয়াকশনটা আমরা এক্ষুনি লিখলাম, এই যে রিয়াকশনটা দেখতে পাচ্ছ, এই রিয়াকশনটার বেসিসে আমরা কিভাবে রেটকে ডিফাইন করতে পারি। দেখো রেটকে ডিফাইন করার জন্য
যেহেতু আমরা বলছি অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট অবটেন্ড অর রিয়াক্টেড অ্যাট ইউনিট টাইম, তাহলে যদি রিয়াক্ট্যান্ট হিসেবে আমরা যদি বলতে চাই বিষয়টাকে শুধু রিয়াক্ট্যান্টের রেসপেক্টে, তাহলে ডি, এটাকে ডেরিভেটিভের রেসপেক্টে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট আপন ডিটি, ডিআর ডিটি এইভাবে বলতে পারবো। পাশাপাশি যদি প্রোডাক্টের রেসপেক্টে বলি তাহলে বলবো ডি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিটি, ডিটি মিনস ইউনিট টাইম বা একটা স্মল অ্যামাউন্ট অফ টাইম, এখানেও তাই। ডি কনসেন্ট্রেশন আর, এই এখানে যেগুলো বললাম থার্ড ব্র্যাকেটে আর, এটার মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, আর পি মিনস কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। এবার প্রশ্ন হচ্ছে এই যে রিয়াকশনটা আমি মাথায় লিখেছি, এই রিয়াকশনটার ক্ষেত্রে আমি তাহলে রেট ইকুয়েশনকে কিভাবে ডিফাইন করব। সবসময় মাথায় রাখবে, দেখো যত রিয়াকশন এগোতে থাকে when a reaction proceeds, concentration of reactants gradually decreases। দেখো ধীরে ধীরে যত এ আর বি রিয়াকশন করতে থাকবে তত কি তৈরি হবে, সি আর ডি তৈরি হতে থাকবে। তাহলে যত এ বি বিক্রিয়া করে সি ডি তৈরি করতে থাকবে তত কি হবে, এ আর বি এর যে মোল বা কনসেন্ট্রেশন আমি বলতে পারি সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কারণ কি, সেগুলো ভেঙে গিয়ে সি আর ডি তৈরি করতে থাকছে। সেজন্য বললাম when the reaction proceeds, concentration of reactants gradually decreases and concentration of products increases। এই পুরো পার্টটাকে যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে চাই তাহলে কেমন হবে সেটাও এবার একটু আমরা দেখে নিই। গ্রাফিক্যালি যদি এটাকে আমি রিপ্রেজেন্ট করি তাহলে দেখো বিষয়টা এরকম দাঁড়াবে। ধরো এইদিকে আমি দিচ্ছি রেট, না এটিকে রেট দেবো না, এদিকে দিচ্ছি আমি কনসেন্ট্রেশন, এদিকে দিচ্ছি আমি টাইম। ঠিক আছে, কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের একটা প্লট করছি। একটা গ্রাফ যাবে এরকম ভাবে, আর একটা গ্রাফ আসবে এইরকম ভাবে। কেন এরকম হচ্ছে, দেখো এই যে উপরের দিকে যেটা দেখতে পাচ্ছ, উপরের দিকে যে কার্ভটা চলে গেল, এটা হচ্ছে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, যেটা বললাম কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস। তার মানে এইটা হবে আমার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, থার্ড ব্র্যাকেটে পি লিখলাম। আর এই যে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে যে পার্টটা, এটাকে আমরা বলছি কি কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। এর মধ্যে আরো একটা জিনিস আমরা ইনক্লুড করতে পারি, যদি রিয়াকশনটা কখনো দেখা যায় যে ইকুইলিব্রিয়াম সেট করেছে, তাহলে এই পার্টটাকে আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম পার্ট। অর্থাৎ এই ইকুইলিব্রিয়ামের সময় কি হবে, ইকুইলিব্রিয়ামের সময় দেখা যাবে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। অর্থাৎ কোনো ফাইনাল ডিসিশনে আমি পৌঁছাতে পারবো না, সবসময় এখানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম হয়ে যাবে। এটা আলাদা কেস যদিও, বাট এখানে এটা ইনক্লুড করে দিলাম। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন উইথ টাইম বাড়তে থাকবে আর রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন উইথ টাইম কমতে থাকবে। এটা হচ্ছে প্রথম বেসিক জায়গা। বেসিক জায়গাটা বোঝার পর আশা করি বুঝতে পেরেছো সকলে। এটা বোঝার পর যে জায়গাটা এবার আমি আসবো, যেটাকে নোটেশন গুলো কিভাবে আমরা দিতে পারি। দেখো এ বি এর রেসপেক্টে একটা নোটেশন দিতে পারি, সি ডি এর রেসপেক্টে আলাদা নোটেশন দিতে পারি আমরা। যেহেতু প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, সুতরাং যখনই আমি নোটেশন ইউজ করব সেই নোটেশনে আমাদেরকে পজিটিভ সাইন ইউজ করতে হবে। সিমিলারলি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেহেতু কমে যাচ্ছে, তো এক্ষেত্রে আমাদেরকে নোটেশনে কি করতে হবে, নেগেটিভ সাইন ইউজ করতে হবে, নেগেটিভ সাইন ইউজ করতে হবে। এর ফর্মুলাটা কি, যদি আমরা এর জন্য একটা সেপারেট ফর্মুলা সেট করি তাহলে সেটা আমরা বলতে পারি যে ফর রিঅ্যাক্ট্যান্ট -1 by mole
নাম্বার ইনটু ডি কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্ট ডিটি। আর ফর প্রোডাক্ট যদি আমরা বলি, এগুলো শর্ট ট্রিক হিসেবে আমরা লিখতে পারবো 1 বাই মোল নাম্বার, অর্থাৎ এই প্রোডাক্টের আগে যে মোল নাম্বারটা দেওয়া আছে, কনসেন্ট্রেশন ডিপি ডিটি, এইভাবে আমরা নোট করতে পারি। তাহলে এর রেসপেক্টে যদি আমি লিখি, দেখো এর রেসপেক্টে যদি আমি লিখি, তাহলে দ্যাট উইল বি রেট, রেটকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করে থাকি, দ্যাট ইকুয়ালস টু মাইনাস, দেখো এর আগে কি রয়েছে, স্মল এ রয়েছে, সুতরাং মাইনাস অফ 1 বাই এ, যেহেতু কনসেন্ট্রেশন কমছে, ডি কনসেন্ট্রেশন এ ডিটি লিখতে পারি। প্রত্যেক কটার ক্ষেত্রে যদি আমি রেট ইকুয়েশন লিখি বা রেটকে এভাবে ডিনোট করি, তাহলে প্রত্যেক কটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ইকুয়াল হবে রেট সবসময়। তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু মাইনাস 1 বাই বি ডি কনসেন্ট্রেশন বি ডিটি। দেখো বি এর আগে কি ছিল, স্মল বি, ইকুয়াল হয়ে গেল, ইকুয়ালস টু প্লাস 1 বাই স্মল সি ডি কনসেন্ট্রেশন সি ডিটি, যেহেতু প্রোডাক্ট প্লাস আসবে, বলেই দিয়েছি এখানে ফর্মুলাতে, that equals to plus 1 by small d d concentration d dt। এইভাবে কিন্তু পরপর আমরা রেটকে ডিফাইন করতে পারবো। এইটাই হচ্ছে অরিজিনাল প্রসেস অফ ডিফাইনিং রেট। এর মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেক রকম অঙ্ক সেট করে দেয়। আচ্ছা, এবার আমি দু চারটে এক্সাম্পলের দিকে দুটো মোটামুটি ফোকাস করি, এক্সাম্পলের দিকে। এখানে তো জায়গা হবে না, পরে পেজে চলে যাই আমি একটা নেক্সট পেজ নিয়ে। চলো কয়েকটা এক্সাম্পল করাই। ধরো 1 নাম্বার রিঅ্যাকশন হিসেবে আমি নিলাম, খুব সোজা, N2 প্লাস 3H2 এখান থেকে তৈরি হচ্ছে 2NH3। এই রিঅ্যাকশনটার জন্য আমাদেরকে বলেছে যে রেট এক্সপ্রেশন কি হবে সেটা বলো, রেট এক্সপ্রেশন জানতে চাইছে। আর 2 নাম্বার আরেকটা এক্সাম্পল আমি লিখি, H2 প্লাস I2 এখান থেকে তৈরি হচ্ছে 2HI। এর ক্ষেত্রে তোমাকে বললো রেট এক্সপ্রেশন জিজ্ঞাসা করলো। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা কিভাবে রেট এক্সপ্রেশন লিখতে পারি, দেখো যে প্রসেস আমরা বলেছি সেই প্রসেসকে ইউজ করি কিন্তু আমরা রেট এক্সপ্রেশন এখানে তৈরি করতে পারবো। দেখো প্রথমটার জন্য আমি এখানে করি N2 প্লাস 3H2, N2 এর আগে কি রয়েছে, 1 রয়েছে, তাহলে R ইকুয়ালস টু মাইনাস 1 বাই 1 লেখার কোনো প্রয়োজন পড়ে না, সুতরাং D N2 dt ইকুয়ালস টু মাইনাস 1 বাই 3 D H2 dt, কারণ হাইড্রোজেনের আগে 3 ছিল এবং এটা একটা রিঅ্যাক্ট্যান্ট, নেগেটিভ সাইন আসবে, দ্যাট ইকুয়ালস টু প্লাস 1 বাই 2 DNH3 dt। এটা হয়ে গেল আমার রেট এক্সপ্রেশন। ওকে, সিমিলারলি এইখানে যদি আমি রেট এক্সপ্রেশন বলি, তাহলে হবে R ইকুয়ালস টু H2 এর আগে কোনো সংখ্যা নেই, সুতরাং মাইনাস D অফ H2 dt, that equals to minus D of I2 dt, কারণ I2 এর আগে দেখো কোনো সংখ্যা নেই, বাট HI এর আগে রয়েছে, সুতরাং প্লাস 1 বাই 2 D of HI dt। এটা গেল আমাদের রেট এক্সপ্রেশনের বিষয়। এছাড়াও আরো একটা প্রসেস আছে রেটকে ডিফাইন করা, সেটাও আমরা শিখবো। দেখো এর মধ্যেই শিখবো যে রেটকে আমরা কি করে ডিফাইন করতে পারি। আমি আগের পেজে ঠিক চলে যাব, আগের পেজে গিয়ে আমি জায়গাটাকে একটু ক্লিয়ার করি। দেখো এইটা রেট এক্সপ্রেশন একটা গেল, এইটা আর একটা রেট এক্সপ্রেশন এবার আমরা নিচে শিখে নিই। এখানে আমি কি করতে পারি, রিঅ্যাকশনটাকে শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্টের বেসিসে রেট এক্সপ্রেশনটাকে আমি ডিফাইন করতে পারি। কিভাবে, দেখো রিঅ্যাক্ট্যান্ট এখানে কি কি রয়েছে, এ রয়েছে আর বি রয়েছে, তাহলে আমি লিখতে পারি রেট ইকুয়ালস টু আর ইকুয়ালস টু কে, কে মিন্স রেট কনস্ট্যান্ট, ইনটু কনসেন্ট্রেশন এ, এর আগে কি রয়েছে, স্মল এ রয়েছে,
সেটাকে আমি পাওয়ারে বসাবো, ইন্টু কনসেন্ট্রেশন বি, তার আগে রয়েছে কি স্মল বি, সেটাকে আমি পাওয়ারে বসাবো, কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এইটাও কিন্তু একটা রেট এক্সপ্রেশন, এটাও কিন্তু অনেক জায়গাতে জিজ্ঞাসা করা হয়, যেটা তোমরা অলরেডি ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে করেছিলে। একটা ছিল ফরওয়ার্ড রিয়াকশন আর একটা ছিল ব্যাকওয়ার্ড রিয়াকশন। এখানে ব্যাকওয়ার্ডের জায়গা নেই, কারণ একটা স্পেসিফিক রিয়াকশনের কথা বলছি আমি। যখন ইকুইলিব্রিয়াম সেট হবে তখন বিষয়টা আলাদা, তখন বললাম তখন কে এফ কে বি এভাবে করতে পারবো আমরা, সেটা তো পরের বিষয়। বাট এখানে রেটকে আমি ডিফাইন করতে পারি এইভাবে, যেখানে আমি লিখে দিচ্ছি পাশে কে ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট, কে ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি সবসময় আসে। সিমিলারলি এর যদি আমি রেট এক্সপ্রেশন করি এরকম ভাবে, এবং এর যদি আমি রেট এক্সপ্রেশন করি এই প্রসেসকে অ্যাপ্লাই করে, তাহলে কি হবে, আর ইকুয়ালস টু কে ইন্টু concentration of N2 into concentration of H2 পাওয়ারে 3। এটা কিন্তু জেনারেলাইজ রেট এক্সপ্রেশন। যদিও তোমরা যদি হায়ার ক্লাসের বইপত্র খুলে দেখো তাহলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু কোনোভাবে এইরকম রেট এক্সপ্রেশন আসে না, এটা আলাদা আছে। বাট নোটেশন বোঝানোর জন্য বা বেসিক ফান্ডামেন্টাল জায়গাগুলো বোঝানোর জন্য আমাদেরকে এইভাবে লিখতে হয়। এখানেও আর ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 ইন্টু কনসেন্ট্রেশন অফ I2, কারণ H2 আর I2 এর মাথায় কিন্তু কোনো সংখ্যা নেই, সুতরাং আগে কোনো সংখ্যা নেই, সুতরাং মাথায় কিছু বসবে না। এই হলো বেসিক জায়গা বা বেসিক ইন্ট্রোডাকশনের জায়গা, রেট এবং রেট এক্সপ্রেশন বোঝানো হলো। পরের স্লাইডে যাই এবার। দেখো পরের স্লাইডে আমরা পড়বো অর্ডার অ্যান্ড মলিকুলারিটি অফ এ রিয়াকশন। একটা রিয়াকশন, আমরা যে রিয়াকশনটা নিয়ে প্রসিড করেছিলাম সেই রিয়াকশনটাকেই ধরে থাকবো। দেখো আচ্ছা, তো অর্ডার এন্ড মলিকুলারিটির জায়গাতে আমরা ছিলাম। দেখো এ এ প্লাস বি বি, এখান থেকে সি সি প্লাস ডি ডি, এটা তৈরি হচ্ছে। নোটেশন গুলো আমরা এর আগে বলেছি, সুতরাং এখানে আর আমি ডবল করে এখানে লিখছি না। তাহলে দেখো তাহলে ভালো করে লক্ষ্য করো যেটা আমি বলতে চাইছি, যে এই রিয়াকশনটার ক্ষেত্রে আমি অর্ডার কিভাবে লিখতে পারি। রিয়াকশনে যদি আমি রেট এক্সপ্রেশন লিখি, আমরা সেকেন্ডে যেটা শিখলাম, আমরা রেট এক্সপ্রেশন আর ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন বি টু দি পাওয়ার বি, এভাবে লিখতে পারি আমি রেট এক্সপ্রেশনকে। এবার এই রেট এক্সপ্রেশনের সাপেক্ষে অর্ডারটা কি হবে, অর্ডার ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু নয়, অর্ডার হচ্ছে কি, যে সমস্ত রিয়াক্ট্যান্ট গুলো রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র রিয়াক্ট্যান্টের বেসিসেই হবে, যে সমস্ত রিয়াক্ট্যান্ট গুলো রয়েছে সেই রিয়াক্ট্যান্টের সাপেক্ষে বিক্রিয়ার এক একটা ক্রম বা বিক্রিয়ার এক একটা অর্ডার আমরা দেখতে পাবো। ধরো উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এ, মানে কনসেন্ট্রেশন এ, অর্ডার দেখা যাচ্ছে আলফা। সিমিলারলি উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন বি বা শুধুমাত্র বি এর রেসপেক্টে অর্ডার দেখা যাচ্ছে হয়তো বিটা, এরকম হতে পারে। এই আলফা বিটা, আলফা অ্যান্ড বিটা নট নেসেসারিলি ইকুয়াল টু এ অ্যান্ড বি। অর্থাৎ অনেক জায়গায় দেখবে বলা হয় যে পাওয়ারে যেটা রয়েছে সেটাই হচ্ছে অর্ডার, বাট তা নয়। সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এটা নয়। কিছু কিছু রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা সত্যি, যে এ এর রেসপেক্টে স্মল এ হচ্ছে রিয়াকশনটার অর্ডার, বি এর রেসপেক্টে স্মল বি হচ্ছে রিয়াকশনের অর্ডার। বাট বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত জটিল বিক্রিয়াগুলো রয়েছে বা যে সমস্ত মানে কমপ্লেক্স রিয়াকশনস গুলো রয়েছে বা যে সমস্ত অন্যান্য রিয়াকশনস রয়েছে, ম্যাক্সিমামের ক্ষেত্রেই কিন্তু এ ইজ নট ইকুয়াল টু আলফা, মানে এ নট ইকুয়ালস টু আলফা, বি নট ইকুয়ালস টু বিটা, ওকে, বি নট ইকুয়ালস টু বিটা ফর most of the reactions, for most of the reactions, maximum reaction এর ক্ষেত্রে কিন্তু এটা নয়। এবার যদি আমি ধরে নিই if alpha equals to a and beta equals to b, যদি হয় কোনো কোনো রিয়াকশনের ক্ষেত্রে যদি হয়, তাহলে অর্ডার মানে ওভারঅল অর্ডার
of reaction equals to আলফা প্লাস বিটা দ্যাট ইকুয়ালস টু এ প্লাস বি। অর্থাৎ জেনারেলি এই পাওয়ারগুলোকে যোগ করেই কিন্তু অর্ডার আমরা ডিটারমাইন করি। তোমাদের সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো রয়েছে তোমাদেরকে এইটা বলে দেওয়া থাকে এবং তোমাদেরকে ধরে নিতে হয় বেশিরভাগ জায়গাতেই যে এ আর বি কিন্তু আলফা বিটার সঙ্গে ইকুয়াল, দিয়ে এ প্লাস বি করে তোমাদেরকে অর্ডার বের করতে হয়। এটা খুব ইজি জায়গা, বাট হায়ার ক্লাসে যখন পড়ানো হয় তখন কিন্তু এটা সব জায়গায় সমান নয়। তোমাদের ক্ষেত্রেও আছে কিছু কিছু পার্ট যেখানে কিন্তু এভাবে ডিটারমাইন করতে দেয় অনেক সময়, সেটাও আমরা শিখবো ধীরে ধীরে। আচ্ছা, এটা গেল অর্ডারের বিষয়। এবার আসি মলিকুলারিটি। মলিকুলারিটি বেসিক্যালি হচ্ছে কি না, মলিকুলারিটি এর মানে হচ্ছে নাম্বার অফ reactant molecules, number of reactant molecules included in a given রিয়াকশন। একটা রিয়াকশন দেওয়া রয়েছে, তার মধ্যে কতগুলো মলিকুল অফ রিয়াক্ট্যান্ট ইনক্লুড হচ্ছে বা রিয়াকশন করছে। যেমন ধরো এখানে এ সংখ্যক এ, বি সংখ্যক বি রিয়াকশন করছে, তাহলে এই রিয়াকশনটার জন্য যদি আমরা বলি তাহলে এর ক্ষেত্রে মলিকুলারিটি হবে, যেহেতু এ বি দুটোই আমাদের এখানে রিয়াক্ট্যান্ট, সুতরাং মলিকুলারিটি দাঁড়াবে আমার এ প্লাস বি। এখানে কিন্তু আগে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই দুটোকে যোগ করলেই আমরা মলিকুলারিটি পেয়ে যাব। মলিকুলারিটি বিষয়টা কিন্তু ইজি, কিন্তু এই অর্ডারের জায়গাটা কিন্তু একটু কি বলবো, একটু হায়ার কনসেপ্টের দিকে ফোকাস করে অর্ডারের জায়গাটা। আর যে সমস্ত কমপ্লেক্স রিয়াকশন আছে, এটাও লিখে দিচ্ছি, ফর কমপ্লেক্স রিয়াকশনস molecularity is not applicable, কারণ কমপ্লেক্স রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে মলিকুলারিটি কথাই আসবে না, তাৎপর্যহীন বলতে পারি, নন সিগনিফিক্যান্স, কোনো রকম সিগনিফিক্যান্স নেই ওটার ক্ষেত্রে। কারণ কি, কারণ কমপ্লেক্স রিঅ্যাকশন গুলো বিভিন্ন স্টেপে হয়, একটা একটা করে স্টেপে, প্রতিটা স্টেপে কতগুলো করে মলিকুল রিঅ্যাকশন করছে সেটা বের করা সম্ভব নয়। বেসিক একটা রিঅ্যাকশন বলে দিলে সেই রিঅ্যাকশনটা দেখে আমরা বলতে পারবো যে সেই রিঅ্যাকশনের মলিকুলারিটি কত হবে। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে, অর্ডারের মলিকুলারিটি অফ রিঅ্যাকশন। এই অর্ডারের উপর অঙ্কও আসবে তোমাদের। ঠিক আছে, চলো এবার যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট। কোন একটা রিঅ্যাকশনের রেট সে কোন কোন বিষয়ের ওপর নির্ভর করতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। দেখো, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেজ অফ রিঅ্যাক্ট্যান্টস। যে রিঅ্যাক্ট্যান্ট গুলো আমাদেরকে দিয়েছে সেই রিঅ্যাক্ট্যান্ট গুলো কোন কোন ফেজে রয়েছে। 3 রকম 4 রকম ফেজ হতে পারে, যদিও 3 রকম বেসিক ফেজ। সেই 3 রকম ফেজ সম্পর্কে আমি বলি। আচ্ছা, আমি এখানে 2-3টে ছবি এঁকে নিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই একটা, দুটো, আর এই হচ্ছে আমার 3টে। এখানে আমি কি করলাম, 3খানা পাত্র নিয়েছি, ঠিক আছে। 3খানা পাত্রের মধ্যে আমি সেম রিঅ্যাকশন করব, বাট 3 রকম ফেজে। দেখো আমি এখানে কি কি মেশাবো 3টে পাত্রের মধ্যে, ভালো করে দেখো। আচ্ছা, এই পাত্রটার আমি নাম দিলাম ক্যাপিটাল এ, আগে আমি নামগুলো দিয়ে দিই। এই পাত্রটার নাম দিলাম ক্যাপিটাল বি, এই পাত্রটার নাম দিলাম আমি ক্যাপিটাল সি। এই 3টে পাত্রের মধ্যে আমি লেড নাইট্রেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডকে মেশাবো। লেড নাইট্রেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডকে মেশাবো 3টে পাত্রে। লেড নাইট্রেট মানে PbNO3 টুয়াইস প্লাস তার সঙ্গে আমি মেশাচ্ছি KI। পরে আমি এটার ফুল রিয়াকশন দেখাচ্ছি, বাট এখানে এটুকু মাথায় রাখো যে প্রতিটা পাত্রের মধ্যেই কিন্তু এগুলো রয়েছে, এ তেও রয়েছে, বি তেও রয়েছে, সি তেও রয়েছে। 3টে পাত্রেই আমি সেম জিনিস মেশাচ্ছি। তো প্রথম পাত্রের মধ্যে আমি কি করছি, প্রথম পাত্রের মধ্যে
এই লেড নাইট্রেট আর কেআই গুলোকে আমি সলিড ফেজে মেশাবো। আচ্ছা, লেড নাইট্রেট গুলোকে আমি এই কালি দিয়ে দেখাই। আর কেআই গুলোকে আমি এই কালি দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কেআইটাকে এই কালিতে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবে। চলো পরের ফেজে আমি কি করছি, এগুলোকে অ্যামরফাস স্টেটে রাখছি। প্রথমটা দিলাম সলিড, পরেরটা দিলাম অ্যামরফাস, মিন্স জেলির মতো থকথকে একটা আস্তরণ। ঠিক আছে, প্রথমটা হলো আমাদের কি, প্রথমটা হলো সলিড ফেজ, আমি লিখে দিচ্ছি এখানে, এটা হলো আমাদের সলিড ফেজ। সেকেন্ডটা হলো আমাদের অ্যামরফাস ফেজ। লাস্টে যেটা করছি সেটা করছি আমি কি, গ্যাসিয়াস ফেজ। এই গ্যাসিয়াস ফেজ। চলো এটা হলো আমাদের, এটা গ্যাস ফেজ। এই তিন রকম ফেজে আমরা রিয়াকশনটা করাচ্ছি, প্রত্যেক কটার মধ্যে আমাদের কি রয়েছে, লেড নাইট্রেট আর কেআই কে আমি মিশিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে ফেজ অফ রিয়াক্ট্যান্টস, তার উপরে কিভাবে রিয়াকশনের রেটটা ডিপেন্ড করে, অর্থাৎ কোন ফেজের রিয়াকশনটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি হতে পারে। সবসময় মাথায় রাখবে যে ফেজ যখন গ্যাস হবে, অর্থাৎ গ্যাস ফেজে যখন রিয়াক্ট্যান্টস গুলো থাকবে, কি লিখবো আমরা, রিয়াক্ট্যান্টস at gas phase react vigorously। যখনই গ্যাস ফেজে থাকবে তখন কি হবে, যে সমস্ত গ্যাস মলিকিউলস গুলো রয়েছে, লেড নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড, সবগুলোই একে অপরের সঙ্গে বেশি পরিমাণে ধাক্কাধাক্কি করবে, ইন্টারাকশনটা বেশি হবে, যার জন্য কি হবে, গ্যাস ফেজের রিয়াকশন খুব স্পিডে হবে, ভিগোরাসলি অথবা রিয়াক্ট র্যাপিডলি বলতে পারি আমরা, র্যাপিডলি। নেক্সট কি বলবো, রিয়াক্ট্যান্টস at amorphous or liquid, দুটো ফেজই হতে পারে, এটা অ্যামরফাস ফেজ, তার সঙ্গে পাশে আমরা লিকুইডও লিখে দিলাম, লিকুইড ফেজ সেম। ওকে, লিকুইড ফেজ react less rapidly, এর থেকে কম কম রিয়াকশন করবে এর থেকে, ঠিক আছে, এর থেকে কম রিয়াকশন করবে। আর লিখবো at solid phase react slowly। কিছু কিছু ক্যাটালিস্ট রয়েছে বা কিছু কিছু প্রসেস রয়েছে এটাকে স্পিডি করার, বাট ওগুলো আমাদের পরবর্তী বিষয়, ওগুলো এখনকার বিষয় নয়, জানার মতো এখনকার মতো নয়। সুতরাং রিয়াক্ট স্লোলি এটা জানতে হবে। তাহলে এই তিনটের জন্য যদি আমরা রেটকে কম্পারিজন করি, দেখো তাহলে আমরা বলতে পারি রেট অফ সি, এই যে আর সি, রেট অফ সি উইল বি গ্রেটার দেন রেট অফ বি উইল বি গ্রেটার দেন রেট অফ এ। এটাই কিন্তু এখানে বোঝার মতো জায়গা ছিল, খুব স্পেসিফিক জায়গা, খুব বোঝার মতো করে বুদ্ধির একটা ভালো জায়গা রয়েছে।
তো এটা হচ্ছে এখানকার এ। আর এই পুরো রিয়াকশনটা কি, পুরো প্রতিটা পাত্রের রিয়াকশন কি হচ্ছে, PbNO3 টোয়াইস প্লাস দুটো KI, এখান থেকে তৈরি হবে PbI2 lead iodide প্লাস 2 KNO3, PbI2 প্লাস 2 KNO3। অর্থাৎ আমি যে প্রোডাক্ট পাবো, প্রোডাক্ট পাওয়ার হার সবচেয়ে বেশি হবে কোথায়, সি এর ক্ষেত্রে গ্যাস ফেজে সবচেয়ে বেশি হবে, পাশাপাশি তারপর স্পিড কার বেশি হবে, তারপর স্পিড বেশি হবে অ্যামরফাস বা লিকুইড ফেজে, তারপর সব থেকে স্লো রিয়াকশন হবে কোথায়, সলিড ফেজে। এবার সলিড ফেজে রিয়াকশন বাড়ানো যেতে পারে, সেটা ক্রোমাটোগ্রাফিক্যাল মেথডের মাধ্যমে করা হয়, সেই জিনিসগুলো এই মুহূর্তে সিলেবাসের মধ্যে নেই, সুতরাং ওগুলো সম্পর্কে আমি কথা বলবো না। এইটা হচ্ছে আমাদের ফেজ অফ রিয়াক্টেন্স প্রথম পার্ট, যেটা সম্পর্কে আমাদের জানা খুব প্রয়োজন ছিল। চলো নেক্সট জায়গায় চলে আসি। এবার বলছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এইটা সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলেছি, দেখো প্রথম পেজে আমি অলরেডি পড়িয়ে ফেলেছি যে কিভাবে কনসেন্ট্রেশনের সঙ্গে এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ কনসেন্ট্রেশনের সঙ্গে ইকুয়াল, সেটাকে আমি আরেকবার একটু রিকল করাবো। এই জায়গাটাতে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সহ যেটা পড়েছি সেটাই পড়বো আবার নতুন করে। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টস, আচ্ছা এখানে আগে রিঅ্যাকশনটা লিখি, AA প্লাস BB, আমরা একটা রিঅ্যাকশনকেই মেন ধরে কাজ করছি, CC প্লাস D অফ D। ওকে, তো with progress of reaction concentration of reactants gradually decreases and that of products gradually increases, এটা ছিল আমাদের বিষয়। এইবার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট কিভাবে রেট অফ রিঅ্যাকশনকে ডিফাইন করে সেটা সম্পর্কে একটু বলতে হবে। ধরো কোনো একটা রিঅ্যাকশন, এই উপরের রিঅ্যাকশনটাই রেটকে আমি ডিফাইন করি কি, আর ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ পাওয়ারে এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি পাওয়ারে বি, এইভাবে তো ডিফাইন করে থাকি। এবার ইফ উই ইনক্রিজ the concentration of any reactant, যে কোনো রিঅ্যাক্ট্যান্টে যদি আমি কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দিই, rate will be increased, rate will be increased. For example, ধরো তোমাকে রিঅ্যাকশন দিয়েছে H2 প্লাস I2, এখান থেকে 2HI, কোশ্চেনটা তোমাকে দিচ্ছে এখানে if concentration of I2 is increased, ভালো করে বুঝবে এটা, twice, what will be rate, রেট কি হবে তখন জিজ্ঞাসা করছে। তুমি এটা কিভাবে সলভ করতে পারবে, দেখো অঙ্কগুলো সলভ করা শিখে নাও কিভাবে সলভ করে। এখানে আমি জানি কি আর, যেটা ফার্স্টে আর ছিল আমি R1 হিসেবে ধরলাম, ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 ইন্টু কনসেন্ট্রেশন অফ I2, এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 1। এবার বলছে I2 রেটটাকে বা কনসেন্ট্রেশনটাকে আমি কি করছি, ইনক্রিজ করে দিচ্ছি, টোয়াইস, দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে R2 সেকেন্ড রেট কি হবে, সরি কে ইন্টু H2 কনসেন্ট্রেশন তো অ্যাজ ইট ইজ রয়েছে, I2 টা হয়ে যাবে আমার 2I2, এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। তাহলে R2 এর সঙ্গে R1 এর আমাকে সম্পর্ক নির্ণয় করতে হবে, হোয়াট উইল বি রেট মিন্স, রেট তো আমি আলাদাভাবে বের করতে পারবো না, তাহলে আমাকে R2 বাই R1 করতে হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু এটা 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ I2, বাকিগুলো কেটে যাবে, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ I2, এটাও কেটে যাবে, তার মানে দ্যাট উইল বি 2, তার মানে হবে R2 ইকুয়ালস টু 2 R1, দিস উইল বি দ্য
রেট রিলেশন আমি বলতে পারি, এটা হবে আমাদের কি রেটের রিলেশন, যে এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে যখনই I2 কনসেন্ট্রেশনটা আমি ডাবল করে দিচ্ছি। এবার এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমি বলি, তাহলে এটা এরকম দেখতে হবে, জাস্ট এ মিনিট, ওকে চলো এই ওকে concentration of reactant, এদিকে concentration of reactant আর এইদিকে সরি উল্টো হয়ে গেল, এক মিনিট, এইদিকে হবে আমার রেট অফ রিয়াকশন, আর এইদিকে হবে concentration of reactant। তাহলে কি হবে, যত আমি কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট বাড়াতে থাকবো তত কি হবে, রেটও কি হতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। সুতরাং এটাকে আমি একটা জেনারেল জায়গা থেকে বলতে পারি যে গ্রাফটা এই টাইপের হতে পারে। সব রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু সেম গ্রাফ হবে না, সরি এরকম গ্রাফ আসতে পারে, একটা লিনিয়ার গ্রাফ আসতে পারে, কখনো কখনো কিছু কিছু রিয়াকশনের ক্ষেত্রে এরকমও দেখা যেতে পারে যে গ্রাফটা এইভাবে বেরোলো, তারপর ধীরে ধীরে আবার কমতে শুরু করলো, এরকমও গ্রাফ আসতে পারে। যে কোনো রকম গ্রাফ কিন্তু পরীক্ষাতে আসতেই পারে, ঠিক আছে। তার মানে এই দুটো বোঝাচ্ছে কি, যে কখনো কখনো একটা পিক পয়েন্টে পৌঁছে গেল, একটা পিক পয়েন্টে পৌঁছে যাওয়ার পর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ালেও কি হচ্ছে, রিয়াকশন আর এগোচ্ছে না, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আছে। আর এখানে কি হচ্ছে, যত রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াতে থাকছি তত কিন্তু রিয়াকশন হতেই থাকছে, ঠিক আছে। তো দুরকম গ্রাফ কিন্তু আমরা পেতে পারি, একটার মধ্যে আমরা করলাম, যদিও এটা গ্রাফটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও আমরা বলে দিলাম। এর রেসপেক্টে আরেকটা যে গ্রাফ ছিল সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টের সঙ্গে হ্যাঁ এই যে টাইমের সঙ্গে কনসেন্ট্রেশন কিভাবে ডিপেন্ডেন্ট, এই গ্রাফটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, যেটা ইকুইলিব্রিয়ামও সেট করতে পারে যদি ইকুইলিব্রিয়ামের অপশন থাকে। আচ্ছা চলো নেক্সট, এটা গেল আমাদের কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস। নেক্সট যে ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের এখন এফেক্টিভ কলিশন। তোমরা দেখতে পাচ্ছ নেক্সট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এফেক্টিভ কলিশন। এফেক্টিভ কলিশন বিষয়টা কি, যখন মলিকিউলগুলো রিয়াক্ট করে, রিয়াকশন হয়, তখনই তো প্রোডাক্ট তৈরি হয়, তাই তো। তো কলিশন বা কলিশন প্যারামিটার বেসিক্যালি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে মলিকিউলস গুলো রয়েছে তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে। আমরা বলেছি গ্যাস ফেজে রিয়াকশন বেশি হয়, তো গ্যাস ফেজে মলিকিউলস থাকে, লিকুইড ফেজে থাকে, সলিড ফেজেও থাকে। তো তাদের মধ্যে ধাক্কাধাক্কি হলে, কলিশন হলে, যেগুলো এফেক্টিভ কলিশন সেগুলোই কিন্তু প্রোডাক্ট দিতে পারে। তাহলে কি লিখবো, অল দ্য molecular collisions are not effective for product formation. Only certain allowed collisions, likely head-on collisions, are effective। কথাটার মানে কি, হেড অন কলিশনস মিন্স, ধরো আমি একটা বেসিক একটা রিয়াকশন নিয়ে কাজ করি, NO2, ধরো NO2 সঙ্গে আমি
একটা রিয়াকশন করাতে চাইছি। জাস্ট এ মিনিট, আমি একটু এক্সাম্পলটা সেট করে নিই এক জায়গা থেকে। হ্যাঁ, সিও, ঠিক আছে, সিওর সঙ্গে ধরো NO2 রিয়াকশন করাবো, কার্বন মনোক্সাইডের সঙ্গে ফর এক্সাম্পল, ধরো আমি এখানে এক্সাম্পল দিয়েই বোঝাবো, CO প্লাস NO2 রিয়াকশন করে আমি CO2 প্লাস NO তৈরি করতে চাইছি। এবার কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুটো রিয়াকশন কিভাবে হতে পারে তার বিভিন্ন প্রসেস রয়েছে। আমি এখানে দুটো প্রসেস দেখাচ্ছি, তাহলে তোমরা এফেক্টিভ কলিশন বিষয়টা বুঝে যাবে ক্লিয়ারলি। দেখো, আচ্ছা আমি এখানে শেপ গুলো নিয়ে নিই, আমাকে একটু টাইম দাও তোমরা। এই ওকে, যেটা বলছিলাম এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে অক্সিজেন, এই দুটো হচ্ছে আমার অক্সিজেন, এই দুটো এটা হচ্ছে আমার নাইট্রোজেন। সিমিলারলি এটা কার্বন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন। আমি দুরকম ভাবে এটাকে লেখার চেষ্টা করেছি। ওকে, দুরকম লেখার পর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা কথা উপরে লিখেছি, যখন এফেক্টিভ কলিশন বা অ্যালাউড কলিশন বলতে আমরা হেড অন কলিশনকে বুঝি, অর্থাৎ মাথায় মাথায় ধাক্কা লাগা বা সামনাসামনি ধাক্কা লেগে প্রোডাক্ট তৈরি হওয়া, এটাকে বুঝি আমরা এফেক্টিভ বলতে। এটাকে 180 ডিগ্রি কলিশন বলা হচ্ছে। ঠিক আছে, হেড অন মিনস এখানে 180 ডিগ্রি কলিশন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কলিশনটা হবে। তুমি দেখো এখানে যদি আমাকে অ্যাটম এক্সচেঞ্জ করতে বলা হয়, তাহলে CO এর ঠিক সামনাসামনি কে রয়েছে হেড অন কলিশন করার জন্য? দেখো নাইট্রোজেন রয়েছে। তাহলে অক্সিজেনের সঙ্গে সবচেয়ে তাড়াতাড়ি কোথায় রিয়াকশন হতে পারে? নাইট্রোজেনের রিয়াকশন হতে পারে। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন কি হবে এখানে? এক্সচেঞ্জ করে যাবে। তাই কি আমি আমার প্রোডাক্ট পাবো? পাবো না তো। সি এর সঙ্গে এন জুড়ে যাবে, এটা তো কোনো প্রোডাক্ট হবে না, সিএন বলে তো কোনো প্রোডাক্ট হয় না। কিন্তু পাশাপাশি দেখো এখানে অক্সিজেন, অক্সিজেনের কাছে কে রয়েছে? আর একটা অক্সিজেন। তাহলে এই অক্সিজেন কি করতে পারবে? ধাক্কা মেরে এসে এখানে অ্যাড হতে পারবে এবং NO কে আলাদা করতে পারবে সিস্টেম থেকে। এইটাই হচ্ছে প্রসেস, যে এইটা হবে আমাদের নন এফেক্টিভ কলিশন, আর এইটাতে আমাদের কি তৈরি হবে? এফেক্টিভ কলিশন বলতে পারবো আমরা। এখান থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট তৈরি হবে, এফেক্টিভ কলিশন। ঠিক আছে, কারণ এখানে কি হচ্ছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা মেনটেন হচ্ছে, আর এইটা কি হচ্ছে দেখো 90, এটা ফ্ল্যাট, তার মানে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করছে, যেটা ইজ নট অ্যালাউড ফর এফেক্টিভ কলিশনস। সুতরাং কলিশন প্যারামিটার জানাটা আমাদের কিন্তু খুব প্রয়োজন, যে এফেক্টিভ কলিশন যত কলিশন হয়, কলিশন তো অনেক রকম হবে, অক্সিজেনের সঙ্গে কখনো নাইট্রোজেনের ধাক্কা লাগবে, কখনো অক্সিজেনের ধাক্কা লাগবে, কখনো কার্বনের সঙ্গে নাইট্রোজেনের ধাক্কা লাগবে, সেগুলো কলিশন এফেক্টিভ হবে না। তখনই এফেক্টিভ হবে যখন কার্বন ডাই অক্সাইড আমাদের কিন্তু রিয়াকশন করতে পারবে। আচ্ছা এক মিনিট, এখানে একটা জিনিস একটু গন্ডগোল হয়ে গেছে, জাস্ট এ মিনিট, আমি ঠিক করে দিচ্ছি এটা। এইটাকে কার্বন করো, এটাকে অক্সিজেন করো, তবে গিয়ে CO2 তৈরি হবে, কারণ কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ডিংটা হবে। ঠিক আছে, CO এরকম ভাবে কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো ঠিক হেড অন কলিশনটাই কিন্তু আমাদের কিন্তু এফেক্টিভ কলিশন হিসেবে এখানে কার্যকর হলো। এই গেল পরের পার্ট। লাস্ট, এই লাস্ট বলবো না, এটা হচ্ছে আমাদের বোধহয় এরপরে আরেকটা রয়েছে। চলো এটা টেম্পারেচার। টেম্পারেচারের এফেক্ট কি? টেম্পারেচারের এফেক্ট বিষয়টা খুব ইম্পর্টেন্ট।
এটা একটা বেসিক জায়গা থেকে আসে। দেখো যত টেম্পারেচার আমরা ইনক্রিজ করব, যত আমরা টেম্পারেচার কিন্তু ইনক্রিজ করতে থাকবো, তত কিন্তু আমরা দেখতে পাবো যে বিক্রিয়ার রেট অফ রিয়াকশন কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে। কিভাবে হয় বলছে, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড যত টেম্পারেচার আমি ইনক্রিজ করব, তত দেখা যাবে যে আগের যে রেটটা ছিল রিয়াকশনের, সেই রেটটার তুলনায় পরের রেটটা ফার্স্টের রেটের দ্বিগুণ হয়ে গেছে বা টোয়াইস হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখবো কি, on increasing 10 degree centigrade on increasing 10 degree centigrade temperature, for a chemical reaction, rate will be doubled with respect to previous rate. That means rate at t plus 10 divided by rate at t temperature, that will be equals to 2. এটাই হচ্ছে বেসিক জায়গা এখানে, যে টেম্পারেচার যত 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 কেলভিন যত বাড়িয়ে দেব, তত দেখা যাবে আগের যে রেট অফ রিয়াকশন ছিল সেটা কি হয়ে যাচ্ছে, সেটার তুলনায় পরের রেট অফ রিয়াকশনটা ডাবল হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কিছু কিছু রিয়াকশন রয়েছে, যে সমস্ত রিয়াকশন গুলোর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রিয়াকশন খুব স্মুথলি এগিয়ে যায়। আবার কিছু কিছু রিয়াকশন রয়েছে যার ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার যত বাড়াবো তত রিয়াকশন কিন্তু কমতে থাকবে। দেখো দুরকম রিয়াকশন আমরা জানি, একটাকে বলি এক্সোথার্মিক রিয়াকশন, আর একটা হয় আমাদের এন্ডোথার্মিক রিয়াকশন। আমি এখানে দুটো রিয়াকশনেরই গ্রাফ প্লট করব। এই আমি আগে লিখে নিই, তারপর বলে দিচ্ছি টার্মিনোলজি গুলো। ওকে, আচ্ছা 1 মিনিট। ওকে, দেখো দুটোতেই এনার্জির সঙ্গে রিয়াকশন কোঅর্ডিনেট বা টাইমকে আমি প্লট করেছি। দুটোর ক্ষেত্রেই একটাতে দেখো রিয়াক্ট্যান্টের এনার্জি কম রয়েছে, প্রোডাক্ট এনার্জি বেশি, আর একটা রিয়াক্ট্যান্টের এনার্জি বেশি, প্রোডাক্টের এনার্জি কম। যখন রিয়াক্ট্যান্ট
খুব লো এনার্জিতে থাকে, ঠিক আছে, যখন রিয়াক্ট্যান্ট খুব লো এনার্জিতে থাকে তখন তাকে প্রোডাক্টে পৌঁছানোর জন্য, কারণ প্রোডাক্টটা স্টেবল, রিয়াক্ট্যান্টটা হচ্ছে কি আমাদের সরি, প্রোডাক্টটা আনস্টেবল, রিয়াক্ট্যান্টটা হচ্ছে আমাদের স্টেবল। তো স্টেবল থেকে আনস্টেবলে যাওয়া কষ্টকর, তার জন্য কি করতে হয় আমাদেরকে, তখন বাইরের থেকে এনার্জি কিন্তু সাপ্লাই করতে হয়। তখন তখন কি করতে হবে, বাইরের থেকে এনার্জি আমাদেরকে সাপ্লাই করতে হবে, সাপ্লাই অফ এনার্জি, কোনো একটা সোর্স দিয়ে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হয়। এবং এনার্জি সাপ্লাই কি, এনার্জিকে আমরা কিন্তু হিটের আকারে বা টেম্পারেচারের আকারে কিন্তু লিখে থাকি যে হিট সাপ্লাই করতে হবে তবে কি রিয়াকশনটা হবে। কিন্তু এই ধরনের রিয়াকশন গুলো যেগুলোতে এনার্জি আর এর সবচেয়ে বেশি, অর্থাৎ রিয়াক্ট্যান্ট কি আনস্টেবল অবস্থায় রয়েছে, প্রোডাক্ট গিয়ে স্টেবল হবে, সেখানে কি হবে, এনার্জি রিলিজ হবে, এনার্জি রিলিজড হবে ইন টার্মস অফ হিট, অর্থাৎ এগুলো থেকে আমরা কি পাবো, হিট রিলিজ হবে, এগুলো থেকে তাপ পাবো আমরা। এই রিয়াকশন গুলোকে আমরা বলি কি এক্সোথার্মিক রিয়াকশন, বা বাংলায় বললে বলবো তাপমোচী। আর এগুলোকে আমরা বলবো, যেখানে হিট দিতে হবে সেগুলোকে বলবো আমরা এন্ডোথার্মিক রিয়াকশন বা তাপশোষী। এই হচ্ছে দুরকম রিয়াকশন। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যাক্টিভেশন এনার্জি ইএ লিখেছি, এটা মানেটা কি, এটার মানেটা হচ্ছে যেহেতু রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে পৌঁছতে বেশি কষ্ট হচ্ছে, এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য যে এনার্জি বেরিয়ে একটা পার করছে, এইটুকু এনার্জিকে আমরা বলি কি অ্যাক্টিভেশন এনার্জি। অর্থাৎ কোনো একটা মলিকুল সে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাবে, মলিকুলটা প্রোডাক্টে পরিণত হবে, সেটা হওয়ার জন্য তাকে একটা এনার্জি বেরিয়ার, একটা বেসিক এনার্জি বেরিয়ার কিন্তু তাকে পার করতে হয়, যে এনার্জি বেরিয়ারটাকে আমরা বলি কি অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে কি লিখবো এখানে, তার মানে আমরা এখানে লিখবো সরি, হ্যাঁ দেখো স্টার দিয়ে লিখবো, টু ফর্ম এ প্রোডাক্ট reactant molecules should overcome a an energy barrier, to form a product reactant molecules should overcome an energy barrier। এবার এই এনার্জি ব্যারিয়ার এটাকে আমরা বলি কি ইএ, যেটাকে আমরা বলে থাকি কি অ্যাক্টিভেশন এনার্জি। এটা তোমরা থার্মোডাইনামিক্সেও পড়েছিলে ক্লাস 11-এ, অ্যাক্টিভেশন এনার্জি। এবার এই অ্যাক্টিভেশন এনার্জি ফর exothermic reaction will be very much less than activation energy for endothermic reaction। তার জন্য বলা হয়, এই যে বললাম যে যত টেম্পারেচার ইনক্রিজ করব তত কি হবে, রিয়াকশনের রেট বাড়বে। দেখো এখানে তো রিয়াকশন কি হচ্ছে, এখানে তো অটোমেটিক রিয়াকশন চলছে, তাই না, তো বাইরের থেকে যখন আমি হিট দেব, রিয়াকশনে বাড়া বা কমা কোনো রকম কিছু কিন্তু এফেক্ট করবে না এক্সোথার্মিকে। বাট এন্ডোথার্মিকে যদি আমি হিট বাইরে থেকে বেশি পরিমাণে সাপ্লাই করতে থাকি, তত কি হবে, এর এনার্জি লেভেল বাড়তে থাকবে, এর এনার্জি লেভেল কমতে থাকবে, অর্থাৎ আলটিমেটলি এটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে এন্ডোথার্মিক থেকে এক্সোথার্মিকে কনভার্ট হয়ে যাবে। তো এটাই ছিল এখানকার বোঝার বিষয়, যে টেম্পারেচারের এফেক্ট কিন্তু এটাই, টেম্পারেচারের আলাদা কোনো এফেক্ট কিন্তু নেই। ওকে, ঠিক আছে, টেম্পারেচারে আলাদা কিন্তু কোনো এফেক্ট নেই, এইটাই হচ্ছে এফেক্ট। এছাড়াও আরেকটা এফেক্ট আছে যেটা আমি এর মধ্যে ইনক্লুড করিনি, সেটা হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের কথাটা আমি বলে দিই, দুরকম ক্যাটালিস্ট হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ কি করে, পজিটিভ ক্যাটালিস্ট রেটকে বাড়িয়ে দেয়, আর নেগেটিভ ক্যাটালিস্ট কি করে, রেটকে কমিয়ে দেয়। এইটুকু জানলেই হবে ক্যাটালিস্টের ব্যাপারে, অত ডিটেলিং এ যাওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যাটালিস্টের ব্যাপারে জাস্ট এইটুকু কনসেপ্ট তোমাদের মাথায় রাখা দরকার। আচ্ছা,
চলো, Arrhenius equation and its consequences. চলো, Arrhenius equation. Arrhenius ইকুয়েশনটা অ্যাকচুয়ালি রেট কনস্ট্যান্ট, যেটা আমরা কে বলে ডিফাইন করছি, সেই রেট কনস্ট্যান্টটা কিভাবে ডিপেন্ড করে অন টেম্পারেচার। তাহলে এখানে লিখবো আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট। এইটাই ছিল আমাদের আরহেনিয়াস ইকুয়েশনের বিষয়। ইকুয়েশনটা কি বলছে? ইকুয়েশন হচ্ছে কে ইকুয়ালস টু ক্যাপিটাল এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, যেখানে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, ওকে, ক্যাপিটাল এ হচ্ছে একটা ফ্যাক্টর যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর। ই এ এটার মানে হচ্ছে এখানে আমরা জানি অ্যাক্টিভেশন এনার্জি, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার ইন কেলভিন, কেলভিনের টেম্পারেচার। এই হচ্ছে আমাদের আরহেনিয়াসের ইকুয়েশন। এই আরহেনিয়াসের ইকুয়েশনের একটা লগের ফর্মুলা রয়েছে, সেই লগের ফর্মুলা আমরা পরের ক্লাসে দেখব এবং এখানকার বাকি অংশটুকু নেক্সট ক্লাসে আমরা কভার করে যাব। আজকের ভিডিও এইটুকুই, লেকচার 1 হিসেবে এইটুকুই আমরা দিলাম। পরবর্তী লেকচারে বাকি অংশটা কমপ্লিট করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, যদি বুঝতে পেরে থাকো ঠিকঠাকভাবে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে রেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, কারণ শেয়ারিং করলে তবে গিয়ে তা এই চ্যানেলটা একটু গ্রো হবে। তোমাদের বুঝতেই পারছো আমার নতুন চ্যানেল, এবং তোমরা একটু যদি এভাবে শেয়ার করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। পড়া ঠিকঠাকভাবেই আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা জিনিসগুলোকে। ভালো থেকো সকলে।